আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের এক্সপেরিমেন্ট মানে হচ্ছে যে আমরা দেখবো, বাস্তবে দেখবো। যেহেতু এসি এটা আসলে বাস্তবে দেখার জিনিস হচ্ছে এটা অসিলোস্কোপে দেখা যায় আর কি। আমরা প্রথমে শুরুতে অসিলোস্কোপ কি জিনিস, কিভাবে ইউজ করে সেটা নিয়ে একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম। সেই ভিডিওটা মনে হয় আপনাদের কাছে আছে। আহ, তো সেই অসিলোস্কোপ কিভাবে ইউজ করে আপনারা আবার একটু দেখবেন, যারা বুঝেন নাই রিপোর্টটা ল্যাবের যে আমাদের ইয়েটা, তারা অসিলোস্কোপটা কিন্তু বুঝতে হবে। কারণ আপনি এসি সিগন্যাল কিরকম বা এটা দেখতে কিরকম, তো সেটাকে যদি আপনারা ডিসপ্লেতে দেখতে চান, তাহলে এই ডিসপ্লে একটা ডিভাইস আছে যেটার নাম হচ্ছে অসিলোস্কোপ। এই অসিলোস্কোপ একটা ইলেকট্রনিক ডিসপ্লে ডিভাইস, যেটার মাধ্যমে আপনারা এই এসি সিগন্যাল গুলো দেখতে কেমন, এটা ওয়েভ শেপ কেমন, সেটা আপনারা দেখতে পারবেন। তো ওইটা কিভাবে কাজ করে, কিভাবে ওইটাকে ইয়ে করা হয়, সেটা কিন্তু একটা সেপারেট ভিডিও দেখা ছিল। সেই ভিডিওর মধ্যে আশা করি আপনারা দেখছেন বা আপনাদের কাছে ওই লিঙ্কগুলো আছে আছে না আপনাদের কাছে নাকি? অসিলোস্কোপের একটা ভিডিও ছিল। তো যাই হোক, তো তার পরবর্তীতে যেটা হচ্ছে যে আমরা অসিলোস্কোপে আমাদের মোটামুটি সবগুলা এক্সপেরিমেন্টারই আমরা অসিলোস্কোপ ইউজ করব। তো অসিলোস্কোপ ছাড়াও করা যায় যদি আমরা শুধু মান নিতে চাই। তবে আমরা যদি ডিসপ্লেতে দেখতে চাই রিয়েল টাইম, তাহলে আমাদের অসিলোস্কোপ প্রয়োজন। এরকম কিছু আমাদের এখানে এক্সপেরিমেন্ট আছে। যেমন প্রথম এক্সপেরিমেন্টটা সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস এন্ড আরএমএস ভ্যালুস অফ এসি ওয়েভ ফর্মস। অর্থাৎ এসি যে সিগন্যাল, তার যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, ইনস্ট্যান্টেনিয়াস মানে মানে তাৎক্ষণিক ভ্যালু, তাৎক্ষণিক মুহূর্তে কারেন্ট কত। যেহেতু আমরা জানি যে কারেন্ট ভোল্টেজ সেটা চেঞ্জ হচ্ছে, পরিবর্তনশীল, তাহলে কোনো একটা নির্দিষ্ট সময়ে তার একটা ভ্যালু থাকবে, আবার একটু পরে তার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ওই তাৎক্ষণিক ভ্যালুটা আমরা যদি দেখতে চাই, সেটা এখানে একটা এক্সপেরিমেন্ট। আর একটা হচ্ছে আরএমএস ভ্যালু, আমরা একটা অ্যাভারেজ নিব। তো এসি সিগন্যালে অ্যাভারেজ 0 আমরা জানি। তো এটার অন্য ধরনের একটা অ্যাভারেজ আছে যেটাকে বলা হয় রুট মিন স্কয়ার। হুম, এই রুট মানে হচ্ছে বর্গমূল, মিন মানে হচ্ছে গড়, আর স্কয়ার মানে হচ্ছে বর্গ। তাহলে বর্গমূল, গড়, বর্গ, এইটা একটা টার্ম, এইটা একটা ভ্যালু। এই ভ্যালুটা একটা তার মানকে নির্দেশ করে। যেহেতু এটার অ্যাভারেজ 0, তাহলে আমরা অ্যাভারেজ তার বলে লাভ নেই। তার একটা একটা এক ধরনের একটা পরিমাণের একটা পরিমাপের একটা একক বা একটা আমরা বললাম যে একটা তার প্যারামিটার, যে এটার ভ্যালু এত, তাহলে বোঝা গেল যে কারেন্ট কম না বেশি, ভোল্টেজ কম না বেশি, এটার একটা আইডিয়া পাওয়া যাবে। যেমন আমরা সবাই জানি যে আমাদের 200 ভোল্ট, এটাও কিন্তু তার আরএমএস ভ্যালু, কারেন্ট বা ভোল্টেজের ভ্যালু, এটা আরএমএস ভ্যালু, রুট মিন স্কয়ার ভ্যালু। ঠিক আছে, তাহলে এখন যদি বলি যে 400 ভোল্ট, তাহলে বোঝা যাবে কি কারেন্ট ভোল্টেজটা বেশি। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু তার এভারেজ ভ্যালু না। এভারেজ ভ্যালু কিন্তু 0 অলওয়েজ এই সিগন্যালের ক্ষেত্রে। অলওয়েজ না, আমরা যে কারেন্ট গুলো বা সিগন্যাল গুলোর সাথে আমরা পরিচিত, যে আমাদের তার ভিতরে যেগুলো যায় সেগুলো এভারেজ 0 হয়। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে এইটা আমরা এক্সপেরিমেন্টে কিভাবে দেখবো, অসিলোস্কোপের মাধ্যমে দেখবো। এখানে কিন্তু এই জিনিসটা সম্পর্কে সংজ্ঞা দেওয়া হয়েছে যে ম্যাগনিটিউড, অ্যামপ্লিটিউড, এগুলো কোনটা কি জিনিস। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আমাদের একটা এসি সিগন্যাল। তো এটার বিভিন্ন ধরনের অ্যামপ্লিটিউড বলা যাবে, যেমন পিক টু পিক ম্যাগনিটিউড বা অ্যামপ্লিটিউড। হ্যাঁ, এটাকে পিক টু পিক ভ্যালু বলা হয়। আরেকটা হচ্ছে শুধু অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড বলতে বোঝায় যে তার আহ যে কোনো একটা পাশে তার বিস্তার কত, এটাকে পিক ভ্যালু বলা হয়, অথবা তার অ্যামপ্লিটিউডও বলা হয়। আর পিক টু পিক অ্যামপ্লিটিউড হচ্ছে একেবারে বিপরীতমুখী দুইটা এক্সট্রিমের মাঝখানে যে ডিস্টেন্স, এটাকে বলা হয়। ম্যাক্সিমাম আর মিনিমাম স্যার? হ্যাঁ, তা বলতে পারেন, ম্যাক্সিমাম মিনিমাম। কিন্তু আসলে ভ্যালুর ম্যাক্সিমাম মিনিমাম না, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। যেহেতু উপরের পাঁচটা পজিটিভ, নিচের পাঁচটা নেগেটিভ, তাহলে পজিটিভ ম্যাক্সিমাম আর নেগেটিভ এর ম্যাক্সিমাম এর মধ্যে যে ডিসটেন্স, সেটাকে বলা হয় পিক টু পিক অ্যামপ্লিটিউড। তাহলে অ্যামপ্লিটিউড আমরা দুই রকম পাইলাম। এটা কিন্তু আমরা অসিলোস্কোপে চাইলে মেজারও করতে পারবো। এটা এখানে জাস্ট সংজ্ঞা দেওয়া হয়েছে, এটা আপনার অসিলোস্কোপে আপনারা মেজার করতে পারবেন। তো আমরা যেহেতু ফিজিক্যাল ক্লাস করতে পারছি না, সো আমরা ওই ভিডিওটা দেখাইছি, সেই ভিডিওতে আপনারা দেখবেন যে কিভাবে আসলে মেজার করে। তারপর আরএমএস ভ্যালু সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে, রুট মিন স্কয়ার। এটা এখানে একটা ইকুয়েশন দেওয়া হয়েছে। এটা নিয়ে আমি ক্লাসেও আলোচনা করছিলাম, এটা নিয়ে আসলে এত কিছু জানার কিছু নাই। তো আমরা একটা এক্সাম্পল সার্কিট এখানে দেখাইছি। এই যে আপনারা খেয়াল করেন, এক্সাম্পল সার্কিট খুব সিম্পল একটা সার্কিট, একটা এসি সোর্স বাম পাশে আর ডান পাশে একটা রেজিস্ট্যান্স, আর কিছু না। তো এই সিম্পল সার্কিটটাকে আমরা কিভাবে তার ওয়েভ শেপ দেখতে পারি বা অসিলোস্কোপের মাধ্যমে
এখানে কারেন্ট ভোল্টেজ কত কি যাচ্ছে সেটা আমরা কিন্তু ইজিলি দেখতে পারবো অসিলোস্কোপের মাধ্যমে। সেটা কিভাবে দেখবো সেটা কিন্তু আমরা এই যে লিংকে আমরা একটা ভিডিওর লিংক দিছি, সেখানে কিন্তু আমরা সেই জিনিসগুলো কিভাবে মেজার করে সেটা আমরা দেখছি। তারপর আমি বলে দেই এখানে কি করা হয়েছে। এই যে সার্কিটটা আছে এটা তো সিম্পল সার্কিট, সিরিজ সার্কিট। একটা সোর্স, এসি সোর্স, পাওয়ার সোর্স, তার সাথে একটা রেজিস্ট্যান্স। তাহলে পাওয়ার সোর্স থেকে পাওয়ার তৈরি হবে, তৈরি হয়ে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্টটা ফ্লো করবে। তাহলে আমরা কি করব, অসিলোস্কোপের প্রোব গুলা জাস্ট এটা নবের মতো, আমরা যেখানে ধরবো সেটার ভোল্টেজ বা কারেন্ট দেখাবে। আসলে ভোল্টেজ দেখায়, কারেন্ট অসিলোস্কোপ দেখাতে পারে না। তো আমরা অসিলোস্কোপের নবটাকে আমরা যে জায়গায় পয়েন্টে টাচ করব সেই পয়েন্টের ভোল্টেজ বা তার ওয়েভ ফর্ম, ওয়েভ শেপ সেটা ডিসপ্লেতে শো করবে। খুবই সিম্পল, জটিল কিছুই না। আমরা সার্কিটের যে কোনো পয়েন্টে আমরা যদি অসিলোস্কোপের প্রোবটা আমরা টাচ করি, তাহলে ওই পয়েন্টের ভোল্টেজটা কিন্তু ডিসপ্লেতে সে শো করবে। এই আর কি কাজ, আর কিছু না। তাহলে আমাদের এই এক্সপেরিমেন্টটা খুবই সিম্পল। আমরা অসিলোস্কোপের প্রোব আমি একটা জায়গায় লাগাবো, যে পয়েন্ট আমরা লাগাবো সেই পয়েন্টে তার ওয়েভ শেপটা ডিসপ্লেতে জাস্ট শো করবে। এখন ডিসপ্লেতে কিরকম শো করবে, ডিসপ্লেতে কিন্তু এরকম শো করবে। এই যে আমরা এরকম দেখতে পাচ্ছি, এরকম সাইনোসয়েডাল সিগন্যাল, যেহেতু এটা একটা এসি সিগন্যাল, এসি সাইনোসয়েডাল সিগন্যাল, তো এরকম একটা ওয়েভ শেপ শো করবে। সেখান থেকে আমরা রিডিং নিব যে তার অ্যামপ্লিটিউড কত, পিক টু পিক ভ্যালু কত, অথবা পিক ভ্যালু কত, তার ফ্রিকোয়েন্সি কত, সবগুলাই কিন্তু আমরা অসিলোস্কোপ থেকে মেজার করতে পারবো। ওখানে ডিরেক্ট ভ্যালুই দেওয়া থাকে, আমরা ম্যানুয়ালিও করতে পারি, অথবা ওখানে ডিসপ্লেতে শো করে যে এটার পিক টু পিক ভ্যালু হচ্ছে এত, বা তার পিক টু পিক অ্যামপ্লিটিউড এত, বা তার ফ্রিকোয়েন্সি এত, সবকিছুই কিন্তু ওই ডিসপ্লেতে লেখা থাকে। অথবা আপনারা ওখানে প্রতিটা ঘর কাটার ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে আপনারা ম্যানুয়ালি বের করতে পারবেন। এটার জন্য এই ভিডিওটাই আমার মনে হয় যথেষ্ট। তাহলে এটা গেল প্রথম এক্সপেরিমেন্ট। এখন আপনারা বলতে পারেন যে আপনাদের বুঝতে কারো অসুবিধা থাকলে বলেন, সমস্যা নাই। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনাদের স্যার যদি কারো বুঝার অসুবিধা থাকে একটু বলেন। স্যার গত ক্লাসে অনেকেই ছিল না স্যার, ভিডিওটা এখন স্যার কিভাবে পাওয়া যায়? ভিডিওটা লিংক পাওয়া যাবে, আছে আমি কিন্তু এর এই মধ্যে। ফাইলটা সবাইকে আমি ফাইলটা সার্কুলেট করছি। সবাইকে সেন্ড করা হয়েছে, সবাইকে সেন্ড করা হয়েছে। ফাইলটা আপনারা খুললেই পাবেন। জাস্ট ফাইল খুললেই হ্যাঁ, আপনারা দেখেন, এখানে কিন্তু লেখা আছে, ইউটিউবের লিংকটা দেওয়া আছে। জাস্ট ইউটিউবের লিংক হতে পারে, গুগল ক্লাসরুম ওই যে রাফি ওই যে কোর্সে ওটার মধ্যে আছে। আচ্ছা হ্যাঁ, আপনারা জাস্ট লিংকে ঢুকলেই আপনারা, আমি জাস্ট আজকে আমি যেহেতু মানে সেকেন্ড ক্লাস নিচ্ছি, এটা একটা ওভারভিউ দিচ্ছি। আমি যেভাবে বলে দিলাম আপনারা ঢুকলে ইজিলি বুঝতে পারবেন। এখানে এটা খুবই সিম্পল একটা এক্সপেরিমেন্ট, জাস্ট তার ওয়েব শেপ গুলা দেখা ডিসপ্লেতে। একটা ডিসপ্লে ডিভাইস আছে অসিলোস্কোপ নামে, সেটা কিভাবে কাজ করে সেটা লিংকটাও দেওয়া ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা সেকেন্ড এক্সপেরিমেন্ট। তো এটা দেখেন, সেকেন্ড এক্সপেরিমেন্টটা হচ্ছে স্টাডি অফ রেজোনেন্স, সিরিজ রেজোনেন্স। আমরা জানি যে রেজোনেন্স দুই রকম, সিরিজ এবং প্যারালাল। তো প্যারালালটা একটু কঠিন, তো প্যারালালে আমরা যাচ্ছি না, সিরিজ রেজোনেন্সটাই আমরা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখব। তো সবাই একটু খেয়াল করেন যে এখানে আসলে কি করব আমরা। রেজোনেন্স তো আসলে আমরা এক্সপেরিমেন্ট কিভাবে কি করব। তো আমরা সার্কিটে চলে যাই ডিরেক্ট। এখানে একটা সার্কিট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এই সার্কিটটা কি, একটা সিরিজ সার্কিট, আরএলসি সার্কিট বলে। রেজিস্ট্যান্স আছে, ক্যাপাসিট্যান্স আছে, ইন্ডাকট্যান্স, আর এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তাই তো? এটা আরএলসি সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটের ক্ষেত্রে সিরিজ রেজোনেন্স হয়। তাহলে সিরিজ রেজোনেন্সের এক্সপেরিমেন্ট আমরা করব। তো কিভাবে এক্সপেরিমেন্টটা করব, এটা করার আসলে অনেক উপায় আছে। তাহলে আমরা যেহেতু আমরা অসিলোস্কোপ নিয়ে আলোচনা করতেছি, অসিলোস্কোপ দিয়ে কিভাবে করে সেটা আমরা এই এক্সপেরিমেন্টটা দেখব। সেটা হচ্ছে দেখেন একটা টেবিল দেওয়া আছে, আপনাদের বোঝার সুবিধার্থে দেখেন টেবিলের মধ্যে কি দেওয়া আছে, সবার বাম পাশে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বিভিন্ন মান দেওয়া আছে, অর্থাৎ বিভিন্ন মানের ফ্রিকোয়েন্সি আমরা চেঞ্জ করব। আসলে ফ্রিকোয়েন্সি নব আছে, এটা কিন্তু অসিলোস্কোপে না। ফ্রিকোয়েন্সি নবটা হচ্ছে ফ্রিকোয়েন্সি জেনারেটর নামে একটা ডিভাইস আছে। এটা আসলে যে আমাদের পাওয়ার সোর্স এখানে ভিএস নামে যেটা লেখা আছে, সেটাই কিন্তু আসলে সেই সিগন্যাল জেনারেটর অথবা ফ্রিকোয়েন্সি জেনারেটর যাই বলি, এটাই হচ্ছে আমাদের সেই পাওয়ার সোর্স। এটাকে আমরা নরমালি সিগন্যাল জেনারেটর হিসেবে চিনি, অর্থাৎ যেটা আসলে এই শক্তি বা এই পাওয়ারটাকে উৎপন্ন করতেছে, এটাকেই বলা হয় সিগন্যাল জেনারেটর, পাওয়ার জেনারেটর, পাওয়ার সোর্স যে নামেই বলেন। এটার এই ডিভাইস থেকে আসলে পাওয়ারটা তৈরি হয়। এটাকে আমরা অসিলোস্কোপের এই সার্কিটের সাথে আমরা কানেক্ট করব, করে আমরা অসিলোস্কোপের মাধ্যমে, অসিলোস্কোপ জাস্ট একটা ডিসপ্লে ডিভাইস, ওটার একটা একটা পয়েন্টিং ইয়ে আছে, কি বলে, তার আছে, সেই তারের নবটা আমরা যেখানে লাগাবো সেই পয়েন্টের ভোল্টেজটা জাস্ট ডিসপ্লেতে শো করবে, আর কিছু না।
এটা খুবই সিম্পল জিনিস। তো এখানে যে সার্কিটটা, এই সার্কিটের মধ্যে দেখেন যে আমরা চ্যানেল 1 চ্যানেল 2 লিখে রাখছি। আসলে একটা অসিলোস্কোপে সর্বোচ্চ 2টা চ্যানেল পর্যন্ত ডিসপ্লে তে পাশাপাশি দেখানো যায়। তা আপনি একটা দিয়েও দেখতে পারেন, তাহলে একটা সিগন্যাল শুধু দেখাবে। আর সেকেন্ড চ্যানেলটাও যদি আপনারা করেন তাহলে একই সাথে 2টা ওয়েভ শেপ দেখা যায়। এটা কি বুঝতে পারছেন? অসিলোস্কোপে আপনারা জাস্ট ওই ভিডিওটা দেখলেই পাবেন যে একই সাথে 2টা করা যায়, মানে সিগন্যাল দেখা যায় অসিলোস্কোপে। আপনারা একটা চাইলেও দেখতে পারেন অথবা 2টা দিয়েও দেখতে পারেন, মানে 2টা আলাদা আলাদা সিগন্যাল আপনারা একই সাথে দেখবেন, সেটাও করতে পারেন। তো আমাদের এই সার্কিটের ক্ষেত্রে 2টা একসাথে দেখা একটু জরুরি, সেজন্য আমরা 2টা চ্যানেলই আমরা এখানে ইউজ করব অসিলোস্কোপে। মানে 2টা চ্যানেলের 2 পয়েন্টের ভোল্টেজ ওয়েভ শেপটা সেটা আমরা একই সাথে ডিসপ্লেতে দেখাবো। তাহলে প্রথম যে চ্যানেল 1 সেটা আসলে কি? সেটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল, অথবা আমরা যেটাকে বলতে পারি যে পাওয়ার সিগন্যাল, যে সিগন্যালটা আমি দিচ্ছি সার্কিটের মধ্যে। আর আরেকটা সিগন্যাল আমরা নিচ্ছি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, দেখেন চ্যানেল 2 লেখা আছে। তাহলে এই 2টা সিগন্যাল মিলে আমার উদ্দেশ্যটা কি? আসলে উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের টেবিলে ডাটাগুলো বসানো, টেবিলে ডাটাগুলো ফিল আপ করে আমাকে রেজোনেন্স যে কখন হচ্ছে সেটা বুঝতে পারা। তাহলে রেজোনেন্স কখন হয় সেটা আমি পরে বলতেছি, তার আগে দেখি যে আমাদের সেটআপটা কিভাবে করা হয়। প্রথমে যেটা করা হয়, চ্যানেল 1 এবং চ্যানেল 2 এর যে আমার সিগন্যাল গুলো হচ্ছে সেগুলোর ভোল্টেজ রিডিং নেওয়া হয়, রিডিং নিয়ে আমরা টেবিলে বসাই। দেখেন ভিআর মানে হচ্ছে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ, আর আই হচ্ছে কি সার্কিটের ভিতরে কারেন্ট। যেহেতু সিরিজ সার্কিট, তাহলে একটা কারেন্টই যাবে, একাধিক কারেন্ট ফ্লো হওয়ার কোনো উপায়ই নাই। সবগুলা এলিমেন্টের ভিতর দিয়ে একটা কারেন্ট এটার ভিতরে সার্কুলেট হতে থাকবে। তো তাহলে আমরা রেজোনেন্সটা বুঝবো কিভাবে? তো সেটা হচ্ছে, ও আচ্ছা, যেটা বলে নেই যে আসলে একটা জিনিস হয়তো আমি বলছি কিনা খেয়াল নাই, যে অসিলোস্কোপ কিন্তু কখনো কারেন্ট মেজার করে না। অসিলোস্কোপ মেজার করে কি? ভোল্টেজ, বা ভোল্টেজকে সে ডিসপ্লেতে দেখায়। ঠিক আছে? তাহলে আমি কারেন্টটা কিভাবে পাবো? এই জন্য কিন্তু সার্কিটটা একটু টেকনিক্যালি আমি সাজাইছি। এটাকে অন্যভাবে সাজানো যেত। আমি এটাকে ইচ্ছা করে দেখেন, আরটাকে কিন্তু আমি এই ভোল্টেজ সোর্সের পাশে রাখি নাই, আরটাকে রাখছি কোথায়? একেবারে লাস্টে। অথবা ওভাবে রেখেও করা যায়, কিন্তু এটাকে টেকনিক্যালি করার উদ্দেশ্য হচ্ছে যে আমি রেজিস্ট্যান্সের এক করতে পারি, এটার মানকে আমি রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলে কিন্তু কারেন্টটা পেয়ে যাচ্ছি। বুঝতে পারছেন? লজিকটা কি ধরতে পারছেন সবাই? স্যার হ্যালো, এটা কিন্তু আমি এটা কিন্তু আপনার কোথাও বলে দেওয়া নয়, আপনি মাথা খাটালেই বুঝতে পারবেন যে আমাকে, যেহেতু আমি অসিলোস্কোপে কোনো কারেন্ট মেজার করতে পারবো না, অসিলোস্কোপে কোনো কারেন্ট ডিরেক্টলি সে শো করে না, সে সব কি শো করে? ভোল্টেজ শো করে। তাহলে আপনি কারেন্ট পাবেন কি করে? তাহলে আমার যেহেতু এটা সিরিজ সার্কিট, সবগুলোর ভিতর দিয়ে একই কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে আমি যদি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজের মানটা জানি, তাহলে সেটাকে রেজিস্ট্যান্সের মান দ্বারা ভাগ করলে আমরা কারেন্ট পেয়ে যাব। আর এই কারেন্টই হচ্ছে পুরো সার্কিটের ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে। তাহলে আমরা কিন্তু ইজিলি অসিলোস্কোপ থেকে কারেন্টটা এই আরেকটু কাজ করে বা একটু এডিশনাল আমরা কিছু প্রসেস করেই কিন্তু আমরা কারেন্টটাকে বের করতে পারতেছি। যেমন এখানে দেখেন টেবিলে সুন্দর করে দেওয়া আছে I equal to VR by R। তো আমরা VR এর মানটা বের করব, রেজিস্ট্যান্সের মান যেহেতু এটা ফিক্সড ভ্যালু, যেমন 100 ওহম, এই মান দ্বারা ভাগ করলে ইজিলি আমরা কারেন্টটা পেয়ে যাব। ঠিক আছে? আর VS এর মান কিন্তু এখানে নাই কোথাও, দেখেন। তো VS এর মানটা একটা ফিক্সড ভোল্টেজ দেওয়া হয়, 2 ভোল্টেজ। সো এটা আমি আর যেহেতু ভেরি করতেছি না, চেঞ্জ করতেছি না, সো আমি এটা আর এখানে বসানোর প্রয়োজন বোধ করি নাই। এই জন্য টেবিলে কোথাও VS লেখা নাই, কিন্তু VS এর মান উপরে দেখেন সার্কিটে লেখা আছে 2 ভোল্ট পিক টু পিক। এটা আপনার অন্য ভ্যালুও দিতে পারেন আপনাদের সুবিধা মতো, এটা কোনো ফ্যাক্টর না। তো স্যার আমরা কি স্যার এখানে এই নিজেদের VS, মতো করে স্যার ভ্যালু দিতে পারবো? হ্যাঁ অবশ্যই দিতে পারবেন। আপনাদের কাজ হচ্ছে মূলত এই রেজোনেন্সটা কখন হচ্ছে, কোন ফ্রিকোয়েন্সিতে রেজোনেন্স হচ্ছে, অথবা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটার মানটা বের করা। বুঝতে পারছেন? তো এখানে সেটা বের করার জন্য আপনারা যে কোনো প্যারামিটার এখানে ইউজ করতে পারেন, পারলে আরএলসি এর ভ্যালু চেঞ্জ করে দিতে পারেন, তাহলে অন্য একটা ফ্রিকোয়েন্সিতে রেজোনেন্স আসবে। সেটার কিন্তু আমরা একটা ইকুয়েশন আছে, আপনারা জানেন। এই যে দেখেন, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বের করার এই যে একটা ইকুয়েশন, এটা হচ্ছে থিওরিটিক্যাল ইকুয়েশন। তো আপনারা এক্সপেরিমেন্টালি সেই ফ্রিকোয়েন্সিটা বের করে দেখবেন থিওরিটিক্যাল ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে কিনা, সেটাই হচ্ছে আপনাদের এক্সপেরিমেন্ট। বুঝতে পারছেন? যেমন f equal to 1/2 pi root over L into C। তাহলে এই মান এই ইকুয়েশনে ভ্যালু বসালে আপনারা একটা ফ্রিকোয়েন্সি পাবেন। এটা হচ্ছে আপনাদের থিওরিটিক্যাল রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ভ্যালু। এখন আপনারা এক্সপেরিমেন্ট করে দেখেন যে আপনার ওই রকম আসে কিনা। তো স্যার রাতে দেখে তো খেয়াল করে দেখেন
তাহলে আপনাদের কাজ যেটা হচ্ছে যে আপনারা অসিলোস্কোপে তাকায় থাকবেন এবং ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতে থাকবেন, সিগন্যাল জেনারেটরের ফ্রিকোয়েন্সিটা অল্প অল্প থেকে আস্তে আস্তে বাড়াইতে থাকবেন। তাহলে দেখবেন যে ফ্রিকোয়েন্সি চেঞ্জের সাথে সাথে এই ভোল্টেজ ভিআর এর মানটা কম বেশি হচ্ছে, ঠিক আছে? আর ভিএস তো ফিক্স রাখতেছেন, সেটা তো আর চেঞ্জ হওয়ার উপায় নাই। তাহলে ভিআর এর মান যেহেতু চেঞ্জ হচ্ছে, তাহলে চেঞ্জ হতে 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 একটা পর্যায়ে দেখবেন এটার মান কি হবে, রেজোনেটের সময় ভোল্টেজটা কি হয়, অথবা ভোল্টেজ বাদ দেন, কারেন্ট কি হয় সেটা বলেন। রেজোনেন্ট অবস্থায় কারেন্টটা কি হবে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে? আমার কোশ্চেনটা ধরতে পারছেন? আমি কিন্তু ক্লাসে পড়াইছি যখন কারেন্ট রেজোনেন্স ভোল্টেজ একই সংঘটিত লাইনে হয়, থাকবে। হ্যাঁ কারেন্ট ভোল্টেজ একই লাইনে থাকবে, কিন্তু এটা ম্যাগনিটিউড সম্পর্কে একটা কমেন্ট ছিল, তার একটা বৈশিষ্ট্য, ম্যাগনিটিউড, কারেন্টের ম্যাগনিটিউড সবচেয়ে বেশি হবে যেহেতু তার ইম্পিডেন্স সবচেয়ে কম থাকে ওই অবস্থায়, রেজোনেন্স অবস্থায় ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্সের ইফেক্ট মিনিমাইজ হয়ে যায়, শুধু রেজিস্ট্যান্সের প্রভাবটা থাকে, যার কারণে আমার এই সার্কিটের যে বাধা বা ইম্পিডেন্স সেটা সবচেয়ে কম অবস্থায় থাকে এবং সেই অবস্থায় কারেন্টের মানটা সবচেয়ে বেশি থাকে। তাহলে এই অবস্থায় দেখবেন কারেন্টের মানটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে, মানে আপনি যখন ফ্রিকোয়েন্সি বাড়াইতেছেন, বাড়তে বাড়তে এক সময় দেখবেন যে কারেন্টের মানটা পিকে উঠছে, সবচেয়ে বেশি হয়েছে। এরপরে ফ্রিকোয়েন্সি বাড়াইলে কারেন্টের মান আবার কমে যায়, পাহাড়ের মতো, পাহাড়ে উঠে আবার নেমে যায় যে ওরকম, এরকম কারেন্টের মান ফ্রিকোয়েন্সি বাড়ানোর সাথে সাথে বাড়তেছে বাড়তেছে বাড়তে 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 এক পর্যায়ে সে ম্যাক্সিমাম মানে পৌঁছবে, আরো বাড়ানোর পরে দেখা যাবে সে আবার কমে গেছে, ঠিক আছে? সাইন ওয়েভ যেটা আর কি স্যার, সাইন ওয়েভ যেটা। না না, এটা সাইন ওয়েভের সাথে কোনো সম্পর্ক নেই, এটা একটা পাহাড়ের সাথে তুলনা করতে পারেন। একটা মানুষ ধরেন পাহাড়ের উপর উঠলো, আবার যদি অপোজিট পাশে হাঁটে যায় পাহাড় থেকে নেমে যাবে। তো এরকম এই মানটা এক পর্যায়ে ম্যাক্সিমাম হবে, তারপরে আবার কমে যাবে। তাহলে পিক ভ্যালুটা যে ফ্রিকোয়েন্সিতে হচ্ছে সেটাই হচ্ছে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। তো এইটার একটা গ্রাফ আপনারা অসিলোস্কোপ থেকে আপনারা ড্র করবেন, ভ্যালু নিয়ে নিয়ে আপনারা খাতার মধ্যে আপনারা একটা গ্রাফ ড্র করবেন। ড্র করে দেখবেন যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির মানটা কত আসে, অর্থাৎ কোন ফ্রিকোয়েন্সিতে রেজোনেন্স সংঘটিত হচ্ছে। ওই মানটার সাথে একটু আগে যে আপনারা একটা ইকুয়েশন দেখছেন সেখানেও আপনারা একটা ভ্যালু বের করবেন রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। আপনারা দুইটার মধ্যে একটা দেখাবেন যে এটা একই রকম হলো কিনা বা কতটুকু ইরর হলো, সেটা আপনারা কিন্তু এই এক্সপেরিমেন্টের মেইন উদ্দেশ্যই হচ্ছে এটা। বুঝতে পারছেন? জি স্যার। এভাবে কিন্তু ইজিলি বের করা যায়, আরো অনেক উপায় আছে, মাল্টিমিটার দিয়েও বের করা যায়। জাস্ট কারেন্টের ভ্যালুটা চেক করব, চেক করে 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 আমরা সেখান থেকে রেজোনেন্স বের করতে পারি। অথবা আপনারা অসিলোস্কোপে কিন্তু এই যে ভিআর এর মানটা শো করবে, ডিসপ্লের মধ্যে কিন্তু দেখবেন পাশে লেখা থাকে যে এখন ভোল্টেজের মান কত, ম্যাগনিটিউড কত, পিক টু পিক অথবা পিক, যে কোনো একটা নিলেই হবে। তো এভাবে কিন্তু আপনারা ইজিলি কি করতে পারতেছেন, আপনার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি যেটা সেটা কিন্তু আপনারা বের করতে পারতেছেন। তো ফ্রিকোয়েন্সি রেঞ্জটা এটা আপনার অ্যাডজাস্টেবল, আপনারা ভেরি করে করে দেখবেন কখন পিক হচ্ছে আবার কখন কম হচ্ছে, সেটা আপনারা আপনাদের সুবিধা মতো করে নিতে পারেন। এখানে যেমন 0.51 এভাবেই যে চেঞ্জ করতে হবে এটার কোনো জরুরি কিছু না। আপনার কাজ হচ্ছে যে একটা রেঞ্জের মধ্যে থাকা, যে রেঞ্জের মধ্যে ওই চেঞ্জটা সংঘটিত হচ্ছে। আচ্ছা, এখানে থিটা এবং পিএফ এগুলো আজ কি জিনিস? থিটা হচ্ছে এই যে ভিএস এবং ভিআর এদের মধ্যকার ফেজ ডিফারেন্স। তো ভিএস টাকে আমরা রেফারেন্স ধরে নিলাম, যেহেতু এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ওটা একটা রেফারেন্স পয়েন্ট, ওই পয়েন্টের সাপেক্ষে বা ওই অ্যাঙ্গেলের সাপেক্ষে ভিআর যেটা এই রেজিস্ট্যান্সের এক পাশে যে ভোল্টেজ, এটার মধ্যকার অ্যাঙ্গেলের যে ডিফারেন্স সেটাও কিন্তু আমরা এখান থেকে নোট ডাউন করে রাখবো। সেটাও কিন্তু আপনারা ইজিলি আপনার অসিলোস্কোপ থেকে বের করতে পারবেন। কিভাবে? অসিলোস্কোপে দুইটা সিগন্যালকে যদি আপনারা পাশাপাশি রাখেন, তাহলে উভয়ের মধ্যে যে ডিসটেন্স বা ডিফারেন্স সেটা কিন্তু আপনারা চোখে দেখেই আন্দাজ করতে পারবেন, বা ওখান থেকে অসিলোস্কোপের থেকেও আপনারা ইজিলি আপনারা বের করতে পারবেন। এটা কিন্তু আপনাদের প্রথম ভিডিওতে দেওয়া আছে যে কিভাবে ফেজ ডিফারেন্স মেজার করে। তো ফেজ ডিফারেন্স হচ্ছে থিটা, সেটাকে কস থিটা করলে পাওয়ার ফ্যাক্টর পিএফ পাওয়া যায়, সেই ভ্যালুগুলো আপনারা লিখবেন। বুঝতে পারছেন? তো এগুলার বের করার অন্য কোনো উদ্দেশ্য নাই, জাস্ট হচ্ছে যে আপনারা অসিলোস্কোপ ইউজ করতে পারতেছেন সেই কারণেই থিটা আর পিএফ দেওয়া হয়েছে। আর এটার ছাড়া আমাদের জাস্ট রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বের করার জন্য কিন্তু থিটা পিএফ এর প্রয়োজন নাই, যদিও ওই মান থেকেও কিন্তু রেজোনেন্স হলো কি হলো না সেটাও কিন্তু বোঝা যায়। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। তো এই হচ্ছে আপনাদের কাজ, এখানে দেওয়া আছে কি কি করতে হবে, গ্রাফটা প্লট করতে হবে, ভ্যালুগুলো বসায় বসায় আপনারা যখন এই টেবিলটা কমপ্লিট করবেন সেই টেবিলের ভ্যালু থেকে আপনারা গ্রাফটা প্লট করলেই আপনাদের এখানে ইজিলি
বুঝতে পারবেন যে কোন পয়েন্টে রেজোনেট হচ্ছে। যে পয়েন্টে কারেন্টের ম্যাগনিটিউড ম্যাক্সিমাম থাকবে সেই পয়েন্টে হচ্ছে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। সেটার সাথে একটু আগে আপনারা যে ইকুয়েশনের যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির ভ্যালু, এই যে এফ এর ভ্যালু, এটার সাথে আপনারা কম্পারিজন দেখাবেন। তাহলে এই ছিল আমাদের সিরিজ সার্কিটের ক্ষেত্রে। এবার আচ্ছা, এবার স্যার আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার আমাদের এখানে তো অনেকগুলো ওই ফ্রিকোয়েন্সির ভ্যালু আছে, এজন্য হুম। আমাদেরকে যদি মানে গ্রুপ ভিত্তিক করে দেওয়া হতো, অর্থাৎ আমরা 5 জন বা 6 জন মিলে মিলে যদি গ্রুপ করতাম, তাহলে আমরা একজনে কিছু কিছু ভ্যালু নিয়ে কাজ করলে তাহলে আমাদের কাজটা তাড়াতাড়ি হতো। এখন আলাদা আলাদা ভাবে না করলে না না, অনেক এখানে সময় নিচ্ছে। এখন সময়ের কিছুই নেই। কারণ হচ্ছে আপনি ফিজিক্যালি কোনো এক্সপেরিমেন্ট করছেন না, প্রথম কথা। মানে ভিডিও থেকে জাস্ট ডাটা নেবেন। এখানে জাস্ট ভিডিওর মধ্যে দেখবেন ডাটা এখানে দেওয়াই আছে, জাস্ট একদম বসাইলেই হচ্ছে। এখানে গ্রুপে কাজ করার যে খুব একটা সুবিধা আছে তা না। আর অল্প কিছু ফ্রিকোয়েন্সি নিলে যে আপনার কাজ হয়ে যাবে তা না। আপনাকে পুরো ফ্রিকোয়েন্সি রেঞ্জটাই আপনার এই ডাটার মধ্যে বসাতে হবে, বসাই কিন্তু আপনাকে রেজোনেন্স এটা বের করতে হবে। এটা কিন্তু একটা জিনিস। তো এখানে কেউ অল্প কিছু বের করলো, কেউ আরেকটু কিছু বের করলো, এরকম আমার কাছে এটা। আপনারা যেটা করতে পারেন যে আপনাদের কাছে যদি খুব কঠিন মনে হয়, তাহলে থিটা আর পিএফ বের করার দরকার নাই, অন্তত কারেন্টের ভ্যালুটাই বের করেন। না স্যার, এই দুটো বের হলে টিটা আর পি এফ বের হয়ে যায়, এটা তাড়াতাড়ি। না না, এই যেটা বের হলে বের হয়ে যায় না, থিটা আলাদা করে বের করতে হবে আপনাকে। গ্রাফের অসিলোস্কোপ দেখে থিটা মান কত সেটা কিন্তু আপনাকে বের করতে হবে। তো আপনাদের কাছে যদি মনে হয় যে এটা সময় সাপেক্ষ কাজ, তাহলে থিটাটাকে আপনারা অমিট করতে পারেন, থিটা পি এর বের করার দরকার নাই। অন্তত কারেন্টের ম্যাগনিটিউডটা দেখেন প্রতিটা ফ্রিকোয়েন্সিতে, ওখানে দেখবেন ভিডিওর মধ্যে দেওয়া আছে প্রতিটা পয়েন্টে। বা অল্প কিছু পয়েন্ট নেন, এত বেশি পয়েন্টও লাগবে না। এখানে যেমন ধরা হয়েছে 15-20টা পয়েন্ট, এত দরকার নাই। আপনার একটা গ্রাফ ড্র 13টা দিয়ে করার আছে জন্য স্যার। 10, হ্যাঁ 5-7টা পয়েন্টও যথেষ্ট। একটা গ্রাফ যদি ভালো করে ড্র করতে চান, 7-8টা পয়েন্ট আই থিঙ্ক এনাফ। সো আপনারা যেভাবেই হোক নিজে অন্তত পুরো কাজটা করা শিখেন, তাহলে নিজে স্বয়ংসম্পূর্ণভাবে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আসলে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা বের করতে হয়। এখন যদি আমি একটা গ্রুপ দেই, 4 জন দেখা গেল শুধু পয়েন্ট নিয়ে বসে আছে, সে বুঝতে পারলো না যে আসলে কিভাবে রেজোনেন্স বের করতে হয়। আরেকজন হয়তো, একজনই হয়তো বুঝতে পারলো। তো এইরকম আমি চাচ্ছি না। আমি চাচ্ছি যে আপনাদের ভ্যালু কম নেওয়া হোক, কিন্তু অন্তত রেজোনেন্স কিভাবে বের করতে হয় সেটা যাতে আপনারা করতে পারেন। স্যার আমরা ভ্যালু কম নিয়েই করব। হ্যাঁ, সেটা করেন। চাইলে আপনার থিটা পিএফ বের করার দরকার নাই, আপনারা অন্তত কারেন্টটাই বের করেন। ওকে। আর স্যার আমাদের কি থিওরিটিক্যাল গুলো লিখতে হবে? থিওরিটিক্যাল আসলে থিওরির বর্ণনা দেখে এখানে অল্প কিছু লেখা আছে, এইটুকু লিখলেই হবে, এর বেশি কিছু লেখার প্রয়োজন নাই। আপনারা যেটা করবেন যে গ্রাফটা ড্র করবেন, এই যে এই টেবিল থেকে গ্রাফটা ড্র করবেন, টেবিলের ভ্যালুগুলো বসাবেন, এবং সেই যে বললাম যে কম্পারিজন দেখানো, থিওরিটিক্যাল ইকুয়েশনে যে এটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির মান আসে আর এই গ্রাফ থেকে কত আসে, এই দুইটার মধ্যে কত এরর আসতেছে সেটা আপনাদের শো করতে হবে, এবং এটার উপর একটা ডিসকাশন লিখতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কেন এত পার্থক্য আসলো বা এটা দিয়ে আপনি কি বুঝলেন, এগুলো নিজের ভাষায় ডিসকাশনটা লিখবেন। ঠিক আছে। আর এখানে দেখেন 3টা ভিডিও দেওয়া আছে, এখানে আপনারা রিলেভেন্ট যে আপনাদের এক্সপেরিমেন্টাল যে সেটআপ গুলো সেটা এখানে পাবেন। ওকে। ঠিক আছে স্যার, ওই বলতেছি যে আমরা যে থিওরিটিক্যাল মানে ইয়াগুলা মানগুলা যে বের করবো টেবিলের এগুলা, সেগুলো আলাদা খাতায় করে শুধু টেবিলে বসায় দিব, নাকি আপনাকে শুধু ওই খাতার মধ্যে লিখে ওইটাও দেখায় দিতে হবে যে কেমনে না না, করছি? আপনার রিপোর্টে অবশ্যই টেবিলটা শো করতে হবে, নাহলে তো আমি বুঝবো না যে আপনি কোন ভ্যালু গুলো ইউজ করছেন। টেবিলটা তো শো করবো, টেবিলে তো ডাটা অবশ্যই শো করবো, কিন্তু মানে কেমনে বের করছি, ওই যে বিআর এর মান বের করছি কিভাবে, তারপরে কারেন্ট বের না না করছি কিভাবে, ঠিক না, এগুলো এত কিছু দরকার নেই। এখানে টেবিলে যা আছে তা বসালেই হচ্ছে। শুধু স্যার টেবিলে মানগুলো বসালেই চলবে, কিভাবে বের করছে ওটা দেখানোর প্রয়োজন নাই না না, নাকি এগুলো স্যার? দেখানোর প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। আর এখানে কিন্তু ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে, যেহেতু আমাদের ফিজিক্যাল এক্সপেরিমেন্ট সম্ভব না, আপনাদের ভিডিও থেকেই আপনাদের ডাটাগুলো এক্সট্রাক্ট করে নিতে হবে। আচ্ছা, তো আশা করি এটা বুঝতে পারছেন সবাই। কেউ না বুঝলে অবশ্যই বলেন, আমি আরো হেল্প করব, সমস্যা নাই। স্যার এটা পুরোটা খাতাই করব না, যে স্যার পুরো? হ্যাঁ, স্যার আমাকে যদি একটু স্ক্রিন শেয়ার দেওয়ার জন্য অনুমতি দিন, তাহলে আমি একভাবে করছি একটা মান, ওটা সঠিক কিনা আপনি একটু। একটু হাত তোলেন, আমি আচ্ছা আপনাকে স্যার। কোস্ট করে দিচ্ছি, আপনি স্ক্রিনশট করতে পারবেন তো। স্যার হ্যান্ড রেজ করেন। করছি স্যার। আমি আপনাকে কোস্ট করে দিলাম,
সো আপনি আশা করি ইয়ে করতে পারবেন। আচ্ছা স্যার। স্ক্রিন শেয়ার করা হয়তো অনুমতি দেওয়া আছে, আমি শিওর না, বাট করে স্যার দেখেন। পোস্ট হলে স্যার স্ক্রিনশট দেওয়া যায় স্যার। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ আসছে। স্যার হ্যাঁ এভাবে হ্যাঁ মানটা বের বড় করেন, দেখতে হবে না। না সমস্যা না, আমি জুম ইন করে দেখতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ এইটা হচ্ছে রেজোনেন্স বের করছেন তাই তো? জি স্যার। আচ্ছা, কিন্তু রেজোনেন্স তো আপনার এভাবে বের করার দরকার নাই। আপনারা হচ্ছে জাস্ট ফ্রিকোয়েন্সি যে ইকুয়েশন f = 1/2π√LC সেই মান থেকে ইজিলি কিন্তু আপনারা রেজোনেন্স পেয়ে যাচ্ছেন। এখানে হচ্ছে আপনি কিভাবে ম্যাথমেটিক্যালি কারেন্টের মান বের করে সেটা আপনি শো করছেন। আমি কিন্তু অঙ্ক দেই আপনাকে, এটা যদি স্যার পরীক্ষার এখানে আসে। আমরা শুধু মানটা বসাবো ভি আর আই থিটা পি, এই চারটা মান। এগুলো জাস্ট আমি এই মানটা আনার জন্য এই কাজগুলো এমনি নিজের জন্য করছিলাম। এটা কিন্তু আপনার এই এক্সপেরিমেন্টে এই কাজগুলো সবার উদ্দেশ্যেই বলতেছি, এগুলো কিন্তু কারোরই করার কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে যে আপনাকে যদি পরীক্ষায় এরকম কোনো একটা কোয়েশ্চেন দেয় এবং ভ্যালু বলে দেয়, আপনাকে যদি বলে যে কারেন্টের মান বের করো, তখন তো আর আপনি অসিলোস্কোপ পরীক্ষা হলে বের করতে পারবেন না। তখন আপনাকে এভাবে ইকুয়েশন দিয়ে অঙ্ক করে বের করতে হবে। আর এখন যেহেতু আমরা এক্সপেরিমেন্ট করতেছি, তো আমরা কিন্তু এই মানগুলো এক্সপেরিমেন্টালি বের করে ফেলতে পারতেছি, আমাদের আর এরকম ম্যাথমেটিক্স করার কোনো প্রয়োজন পড়তেছে না। তাহলে স্যার আমরা সরাসরি ভিডিওতে যে মান দিছে হুবহু ওই মানটাই বসাবো? ইয়েস, হ্যাঁ, আমাদের কোনো এরকম ইকুয়েশন বের করার দরকার নাই, আমরা ইজিলি জাস্ট ভিডিওর মধ্যে ডিসপ্লেতে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা বসাই দিব। ধন্যবাদ এটা স্যার। বসায়ে আমরা কারেন্টের মানগুলো বের করে গ্রাফ প্লট করে সেখান থেকে আমরা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি মানটা বের করব। আর আরেকটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বের করতে হবে, ইকুয়েশন দেওয়া আছে খুবই সিম্পল, f = 1/2π√LC, সেখানে L আর C এর মান বসায়ও কিন্তু আমরা একটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি পাবো। দুইটা কাছাকাছি অবশ্যই থাকবে, ওইটার মানগুলো আমি দেখাবো। মানে একটার মান দেখা গেল 20 কিলো হার্জ, একটা পাওয়া গেল 21 কিলো হার্জ, তো ইউরো 5% ইউরো, এরকম আর কিছু না। ধন্যবাদ স্যার। আর এই জিনিসগুলো হচ্ছে পরীক্ষার খাতার জন্য। পরীক্ষা হলে ধরেন আপনাকে বললো যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি কত, তো এটা খুবই সিম্পল প্রশ্ন, এত সিম্পল নাও আসতে পারে। বলা হলো যে কারেন্টের মানটা বের করো, এবারটা সার্কিট দিয়ে বলা হলো যে কারেন্টের, তখন আপনি এরকম ইকুয়েশন দিয়ে দিয়ে কারেন্টের মান, পাওয়ার ফ্যাক্টরের মান, তারপরে থিটার মান, তখন সেভাবে বের করতে হবে। বুঝতে পারছেন? ধন্যবাদ স্যার। আচ্ছা, আরেকজন হাত তুলছে, আনিসুল মুস্তাফা। হ্যাঁ আপনি বলেন, কি বলতে চান? না স্যার আমি তুলছিলাম, স্ক্রিন শেয়ার আমি দিছি, ও আচ্ছা স্টার্ট করে আচ্ছা, দিছি। ঠিক আছে। স্যার আপনার এটা কি স্যার ওয়ার্ড করা যাবে? ওয়ার্ড হ্যাঁ ফাইলে? হ্যাঁ, স্যার ফেলে আপনি করা যাবে, আপনারা যেভাবে পারেন ল্যাপটপ সেভাবে করলে হবে, সমস্যা নেই। ওয়ার্ডে করতে পারবেন, হাতে লিখতে পারবেন, আমি কোনো ইয়ে করতেছি না, আপনারা যেভাবে পারেন সেভাবে করেন, সমস্যা নেই। করে আপনারা সিআর এর কাছে 3টা এক্সপেরিমেন্ট একটা ফাইলে রাখবেন। আপনি যদি হাতে লেখেন তাহলে স্ক্যান করতে হবে, স্ক্যান করে সবগুলাকে একটা ফাইলে রাখবেন, তাতে তাহলে আপনার সুবিধা হবে। আর সিআরও সেগুলো একসাথে করে আমাকে জাস্ট জিপ করে পাঠিয়ে দিবে, সিম্পলি আর কি। স্যার 3টা এক্সপেরিমেন্ট স্যার আলাদা আলাদা ফাইল করব নাকি স্যার 3টা এক্সপেরিমেন্ট স্যার একটা একই ফাইলে, ফাইল একটা ফাইলের মধ্যে করলে চলবে নাকি স্যার? একটা ফাইলে। ওকে স্যার, ওকে স্যার। আলাদা আলাদা করলে এটা ট্র্যাক রাখা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। দেখা গেল বুঝতে পারছি। এক্সপেরিমেন্ট 1 এখানে, 2 এখানে, তো একটা ফাইলের মধ্যে 1 2 3 একসাথে থাকে। হ্যাঁ, একটা শেষ করে আরেকটা লিখে ফেললে চলবে। হ্যাঁ সেটাই, একটা ফাইল থাকতো সবার ইন্ডিভিজুয়াল। স্যার পিডিএফ যারা করতে যাচ্ছে, মনে করেন আমরা একবারে 3টে একসাথে করলাম, করে পিডিএফ এ রুল নাম্বারটা দিয়ে দিলাম, তাহলে হবে না? হ্যাঁ হবে। হ্যাঁ, ওভাবেই তো দিবেন, ওভাবেই দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা স্যারকে জিপ করে পাঠাবো, আপনারা এক ফাইলেই পাঠাবেন আমাদেরকে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা করে ফাইল হবে, বুঝতে পারছেন? ধরেন আপনারা আছেন 70 জন, তাহলে 70টা ফাইল হবে, 70টা ফাইল সিআর জিপ করে আমাকে পাঠিয়ে দিবে, শেষ। আচ্ছা, তাহলে আমরা মনে হয় এটা হইছে, আমরা থার্ড এক্সপেরিমেন্টে যাই। আচ্ছা, এক্সপেরিমেন্ট 3 যেটা, সেটা আমাদের সিলেবাসের সাথে এতটা সম্পৃক্ত না, বাট এটা হচ্ছে আরেকটু মানে অসিলোস্কোপের সাথে আরো পরিচিত হওয়া।
আসলে অসিলোস্কোপ ডিভাইসটা খুবই সিম্পল, এত জটিল কিছু না। এটা একটা ডিসপ্লে ডিভাইস, জাস্ট আমার ভোল্টেজ কোথায় কতটুকু সেটাকে আমরা জাস্ট ডিসপ্লে করার জন্য আমরা এই ডিভাইসটাকে ইউজ করি। তো এখানে যেটা বলা হয়েছে যে অবজারভেশন অফ ফ্রিকোয়েন্সি রেসপন্স ফর আরসি ফিল্টার সার্কিট। আমি আরসি ফিল্টার সার্কিট পড়াই নাই, এটাকে সিম্পলি ধরে নিতে পারেন যে আরসি সার্কিট। আরসি সার্কিটটা আমি দেখাইছি, তাহলে ওই সার্কিটের ফ্রিকোয়েন্সি রেসপন্স বের করা, এটা আগেরটার মতোই, সেকেন্ড এক্সপেরিমেন্টের মতোই কাজ, কোনো অতিরিক্ত কাজ নাই। আমরা যদি দেখি ডিরেক্টলি আমরা সার্কিটে চলে যাই, দেখেন এটা কিন্তু একটা আরসি সার্কিট। আপনাদের কারো বুঝতে অসুবিধা হচ্ছে? দেখেন একটা ভোল্টেজ সোর্স, তার সাথে একটা রেজিস্ট্যান্স, তার সাথে একটা ক্যাপাসিট্যান্স সিরিজে দেওয়া আছে, এটা আরসি সিরিজ সার্কিট বলা যায়। বুঝতে পারছেন? হ্যালো। জি স্যার। তো এই আরসি সিরিজ সার্কিটে আপনারা খেয়াল করেন যে এখানে কিন্তু আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে যে এখানে ওই আগের মতো ইনপুট আউটপুট দেয়। হ্যালো। জি স্যার। আমরা সেকেন্ড এক্সপেরিমেন্টের মতোই, সেকেন্ড এক্সপেরিমেন্টে যেমন আমরা এই যে সোর্সের ভোল্টেজ দেখছি, আবার রেজিস্ট্যান্সের ভোল্টেজ দেখছি, এখানে একই রকম, কোনো পার্থক্য নাই। আমরা অসিলোস্কোপ দিয়ে এই সোর্সের ভোল্টেজটা আমরা শো করব, আবার ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ শো করব। এই হচ্ছে একটু আগে যেমন রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ শো করছি, এখানে ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ শো করব, একটু পার্থক্য। তাহলে একটাকে ধরলাম ইনপুট আর একটাকে ধরলাম আউটপুট, এইটাকে ফিল্টার বলা হয়। ফিল্টার সার্কিট কেন বলা হয় সেটা আমাদের এত বোঝার দরকার নাই। এরকম আরসি সার্কিট সেটা ফিল্টার হয়ে যায়, ফিল্টারিং হিসেবে কাজ করে। কিভাবে কাজ করে সেটা এত না বুঝলেও চলবে। এটা লো পাস ফিল্টার বলা হয় নরমালি, লো পাস, হাই পাস, ব্যান্ড পাস, বিভিন্ন রকম ফিল্টার আসলে এই সার্কিট বানানো যায়। তো সেটা আমাদের বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে কিভাবে একটা সার্কিটে তার বিভিন্ন পয়েন্টের ওয়েভ শেপ দেখা যায়, কিভাবে সেখান থেকে তার সিগনিফিকেন্স বা সেটা থেকে আমরা বিভিন্ন ডাটা কিভাবে বের করে নিয়ে আসতে পারি সেটা বোঝা। ফিল্টার সার্কিট কিভাবে কাজ করে, কিভাবে লো পাস হয়, কিভাবে হাই পাস হয়, এটা আমাদের এতটা জরুরি কিছু নাই আমাদের, অন্তত এই ক্ষেত্রে। তাহলে এই সার্কিটের ক্ষেত্রে আপনার অসিলোস্কোপ জাস্ট বসাবেন, সিম্পলি এরকম ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স যোগ করে আপনারা এখানে ভোল্টেজ দিবেন। ভোল্টেজ যেমন 5 ভোল্ট ভোল্টেজের একটা এসি সাপ্লাই এখানে দেওয়া হলো, এটাকে আমরা অসিলোস্কোপে ওই তার সিগন্যাল শো করব। আবার ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা থাকবে সেটাকে আমরা একই সাথে শো করব। শো করে আমাদের কাজ হচ্ছে জাস্ট এই ডিরেক্ট ডাটা নেওয়া। এখানেও দেখেন বিভিন্ন ফ্রিকোয়েন্সির জন্য আমরা ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ, তার ম্যাগনিটিউড, সেটা পিক টু পিক হতে পারে বা শুধু পিক ভোল্টেজ হতে পারে, সেটা কিন্তু আমরা এখানে ডাটা নিব আর বসাবো, ডাটা নিব আর বসাবো, আর এইটুকুই কাজ। তারপরে দেখেন গেইন নামে একটা দেওয়া আছে, দুইটাকে আউটপুটকে ইনপুট দ্বারা ভাগ করলে পাওয়া যায় গেইন, সেই মানটা আমরা একটা বসাই দিই। এই হচ্ছে আমাদের কাজ, এটা আর কোনো জটিল কিছু না। এটা থিওরি বোঝা অনেক হয়তো টাফ, আমি সেই থিওরির দিকে যাচ্ছি না, আমি জাস্ট এই রিডিং গুলো নিতে বলবো। তো রিডিং নিয়ে আমরা কি করব, প্লট করব। দেখেন ফ্রিকোয়েন্সি রেসপেক্টে এখানে বলা আছে যে এভি ভার্সেস এফ, এই যে দেখেন বলা আছে এভি ভার্সেস এফ কার্ভটা আপনারা প্লট করবেন। তো এভি ভার্সেস এফ কার্ভটা প্লট করলে এভিটাকে বলা হয় গেইন, তাহলে এটা হবে গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লট। তো গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লট গ্রাফ করতে পারলেই বুঝবো যে আপনারা এই এক্সপেরিমেন্টটা করতে পারলেন। এখন কথা হচ্ছে যে গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লট থেকে আসলে কি বোঝা যায়, এটা থেকে আপনারা বুঝতে পারবেন যে সিগন্যাল এই যে সার্কিটটা সেটা কি লো পাস ফিল্টার সার্কিট নাকি হাই পাস নাকি ব্যান্ড পাস, সেটা কিন্তু ওখান থেকে দেখলে বোঝা যায়। তো তো এটা বুঝতে পারার যে আপনার এখানে মেইন জিনিস হচ্ছে যে আপনার এই প্রসিডিউরটা আপনারা করতে পারতেছেন কিনা, ডাটাগুলোকে নেওয়া, ইনপুটের ভোল্টেজটাকে বের করা, আউটপুটের ভোল্টেজটাকে ওই অসিলোস্কোপের ডিসপ্লে থেকে নিয়ে নিয়ে বসানো। জিনিসটা জটিল কিছুই না, খুবই সিম্পল। আপনারা জাস্ট প্রোব গুলা বসাবেন অসিলোস্কোপের ওই পয়েন্টে। এই দেখেন চ্যানেল 1 এর যে পয়েন্ট আছে এখানে একটা প্রোব বসাবেন, চ্যানেল 2 যেখানে লেখা আছে সেখানে আরেকটা চ্যানেলের প্রোব বসাবেন। যেহেতু আমরা অসিলোস্কোপে সর্বোচ্চ 2টা চ্যানেল পর্যন্ত ডিসপ্লেতে আমরা শো করতে পারি, প্রতিটা চ্যানেলের আউটপুট আমরা ডিসপ্লেতে দেখবো এবং তার ভ্যালুগুলো নিয়ে আমরা এখানে জাস্ট ভিআই ভিআউট এখানে আমরা বসাই দিব। বসায় দুইটা মানকে ভাগ করে দিব, ভাগ করে দিয়ে আমরা জাস্ট গ্রাফটা প্লট করব। তো সেখানে আপনারা যেহেতু লো পাস ফিল্টার দেখবেন, লো পাস মানে হচ্ছে লো ফ্রিকোয়েন্সিতে ওই সার্কিটের ভিতর দিয়ে সিগন্যাল পাস হয়, হাই ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল পাস হয় না, এই জন্য এটাকে বলা হয় লো পাস ফিল্টার। তখন দেখবেন গেইনের মান লো ফ্রিকোয়েন্সিতে বেশি, হাই ফ্রিকোয়েন্সিতে কম, এইটাই আপনারা সেই প্লটের মধ্যে দেখতে পাবেন। এটা এই জন্য এটাকে বলা হয় লো পাস ফিল্টার।
হাই ফ্রিকোয়েন্সি গুলোকে ফিল্টার আউট করে দেয়। পানির ফিল্টার আপনারা দেখেন যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে আপনার বিভিন্ন রকম বালুকণা বা ময়লা দূষিত ওগুলাকে সে ফিল্টারিং করে দেয়, পানির ফিল্টার। তো এরকম এই সার্কিটটা এক ধরনের ফিল্টার হিসেবে কাজ করতেছে, সে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলোকে ফিল্টার আউট করে সেগুলোকে যেতে দিচ্ছে না, শুধুমাত্র লো ফ্রিকোয়েন্সির ভ্যালু, যেমন দেখেন 0.1 কিলো হার্টজ, 0.2 কিলো হার্টজ, 5.5 কিলো হার্টজ, এরকম লো ফ্রিকোয়েন্সির যে সিগন্যাল গুলো সেগুলোকেই সে কেবলমাত্র পাস করতে দিচ্ছে। এই জন্য এটা বলা হয় লো পাস ফিল্টার সার্কিট। তো এইটা কিন্তু আপনারা যখন সেই গ্রাফটা প্লট করবেন, গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফ, সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এটা আসলে একটা লো পাস ফিল্টার এবং তার ক্যারেক্টারিস্টিক্স কিন্তু সেই প্লটটাতে ফুটে উঠবে। এটাই হচ্ছে মূল কাজ, আর কিছু না। বুঝতে পারছেন? আর এখানে দেখেন কিছু ইকুয়েশন আছে, জাস্ট গেইনের ইকুয়েশন। তো এগুলো আসলে আপনাদের এত কিছু বোঝার দরকার নাই। এখানে কর্নার ফ্রিকোয়েন্সি নামে একটা জিনিস আছে। কর্নার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যে যেই পয়েন্টে যাওয়ার পরে গেইনের মানটা আস্তে আস্তে কমে যাবে, অর্থাৎ এটা আমাকে থ্রেশহোল্ড নির্ধারণ করতে হবে যে কত ফ্রিকোয়েন্সির উপরে গেলে সিগন্যালকে আর যেতে দিবে না, আর কত ফ্রিকোয়েন্সির নিচ পর্যন্ত। ধরেন আমরা একটা ভ্যালু বললাম যে 100 কিলো হার্টজ, এর কম ফ্রিকোয়েন্সির সিগন্যাল গুলোকে এই সার্কিটটা পাস করতে দেয়, এর বেশি ফ্রিকোয়েন্সির সিগন্যাল যখন তার ভিতর দিয়ে পাস করতে যায় তখন সেটাকে আটকে দেয়, ব্লক করে দেয়। তাহলে ওই যে পয়েন্টে, সেটাকে বলা হয় কর্নার ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি মানটাও কিন্তু আপনারা সেই গ্রাফ থেকে বের করতে পারবেন। ওই যেখানে ঢালটা শুরু হচ্ছে সেই পয়েন্টটাই হচ্ছে কর্নার পয়েন্ট। একটা কর্নার চিন্তা করতে পারেন, যখন পাহাড়ে একটা ঢাল থাকে, যে পয়েন্ট থেকে গেলেই সে আবার নিচে নামা শুরু করছে, ওই পয়েন্টটা। এটা আপনারা যখন প্লট করবেন তখনই বুঝতে পারবেন যে কোনটা আসলে কর্নার ফ্রিকোয়েন্সি। এটা আপনার সংজ্ঞাও জানা লাগবে না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, তো এই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট। এটা খুবই সিম্পল। আপনারা যদি এক্সপেরিমেন্ট 2টা করতে পারেন, 3 করার কোনো ব্যাপারই না। এটার জন্য দেখেন আপনাদের ডেসক্রিপশনের মধ্যে লিংক দেওয়া আছে, ভিডিও লিংক, সেগুলো দেখে আপনারা ডাটাগুলো নেবেন। নিয়ে এটা আমার মনে হয় সেকেন্ডার চাইতে অনেক বেশি ইজি। সেকেন্ডারে যেমন থিটা বের করতে হতো, এখানে কোনো থিটা দিতে কাজ নাই। তবে অবশ্য আমি আপনাদেরকে ইজি করে দিচ্ছি যে থিটা না বের করলেও হবে, সমস্যা নাই। তো এখানে আপনার গেনের মানগুলো বের করবেন। ওকে, বুঝতে পারছেন? কেউ বুঝতে না পারলে বলতে পারেন। স্যার এখানকার গ্রাফ শেপটা কি হচ্ছে আগের মতো যেটা ওখানে ছিল ওইভাবে অঙ্কন করব? হ্যাঁ হ্যাঁ, ওভাবেই। গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সি, এক্স এক্সিসে ফ্রিকোয়েন্সি থাকবে। আগের এক্সপেরিমেন্ট 2তেও কিন্তু এক্স এক্সিসে ফ্রিকোয়েন্সি ছিল, আর ওয়াই এক্সিস বরাবর কি ছিল? কারেন্ট ছিল। আর এখানে ওয়াই এক্সিস বরাবর থাকবে এভি, অর্থাৎ গেইন। গেইন মানে আর কিছু না, এই আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট ভোল্টেজ, এটা হচ্ছে গেইন। বুঝতে পারছেন? জি স্যার। তো আশা করি বুঝতে পারছেন। থিওরি যেটা লেখার বিষয়টা প্রথমে এক্সপেরিমেন্ট নেম, তারপরে অবজেক্টিভ, তারপরে হচ্ছে থিওরি, এইভাবে। ওটা অ্যাজ ইউজুয়াল আপনারা আশা করি সবাই পারবেন, ওগুলা এত জটিল কিছু না। আপনাদের এখানে যে হ্যাঁ মার্কাসটা মেইন, সেটা হচ্ছে ডিসকাশনটা ভালো করে লিখতে হবে, এটার উপর মার্কস ডিপেন্ড করবে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এগুলো কি খাতায় লিখবো না আমরা অফসেট পেপারে লিখবো? আপনারা অফসেটে লেখেন, খাতায় লেখেন, বা আপনারা টাইপ করে লেখেন, কোনো ব্যাপার না। লিখে আপনি যদি খাতায় হাতে লেখেন, সেগুলোকে স্ক্যান করবেন মোবাইল দিয়ে। স্ক্যান করে আপনারা একটা ফাইলের মধ্যে ধরেন ডক ফাইল, সেখানে কপি করে 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 বসাবেন, বসায় সেটাকে একটা ফাইল তৈরি করবেন। অথবা যদি আপনারা হাতে টাইপ করে লেখেন, টাইপ করে 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 আপনাদের রেজাল্ট গুলোকে আপনার টেবিল তৈরি করে এরকম আপনারা সেখানে করতে পারেন। যেভাবে আপনাদের জন্য কনভিনিয়েন্ট সেভাবে করে আপনারা রিপোর্টটা তৈরি করেন, কোনো আপত্তি নেই। জি স্যার। তো আরো কারো কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। স্যার আমরা ওই ফ্রিকোয়েন্সি যে আপনি টেবিলে যতগুলো মান দেয় সবগুলো নিয়ে করবো না, কিন্তু আমরা কম না করে না না, সবগুলা করার দরকার নাই। আপনারা জাস্ট ওই গ্রাফের শেপটা দাঁড় করানোর জন্য যে কয়টা পয়েন্ট লাগে, আমার মনে হয় 7-8টা পয়েন্টই যথেষ্ট, সর্বোচ্চ 10টা হইলে যথেষ্ট। 14টা পয়েন্ট আছে, এত দরকার নেই। ঠিক আছে? তো আসলে আপনারা গ্রাফ থেকে নিয়ে কয়েকটা পয়েন্ট নিয়ে আপনি দেখবেন যে পয়েন্ট গুলা অ্যাড করলে আসলে একটা গ্রাফ এর শেপ দাঁড়ায়, সেই কয়েকটা পয়েন্ট নিয়ে যথেষ্ট। তো আর কারো কিছু জানা থাকলে বলতে পারেন। স্যার ওই ফার্স্ট অ্যাসাইনমেন্টের ওই ইয়েগুলা লেকচার শিট গুলা দিছেন আমাদের? অ্যাসাইনমেন্টের লেকচার শিট বুঝি নাই।
না আগে ক্লাস করেছেন যেগুলো সেগুলো মনে হয় মানে স্লাইড গুলো পাইনি, মানে অ্যাসাইনমেন্টে দেখি যে এই স্লাইড গুলো নেই আমাদের, মানে দুইটা অ্যাসাইনমেন্ট দিচ্ছেন আমাদের। আমি তো মনে হয় সব স্লাইডই দিয়ে দিছি, সিআর ভালো বলতে পারবে। হ্যালো স্যার বলছি সিআর কি যে শুনতে আপনাকে পাচ্ছেন? মানে কোন স্যার ও মনে হয় স্যার দিতে ভুলে গেছে হয়তো, স্যার আমি বলবো স্যার ওকে কয়েকদিন দেওয়ার জন্য স্যার। আচ্ছা আমি কিন্তু সব পাঠাই দিছি আমার যতটুকু মনে আছে। হ্যাঁ আমি সব পাঠাই দিছি, তো আপনারা আবার দেখে নেন। আমার মনে হয় সব দেওয়া হয়েছে, কোনো কিছু মিস করা হয়নি। তো আপনারা সেভাবে প্রিপারেশন নেন, করতে থাকেন। আর আপনারা কাইন্ডলি হচ্ছে এই ল্যাব রিপোর্ট প্লাস হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট সেটা ডিউ টাইমের মধ্যে দেওয়ার চেষ্টা করেন। তো ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। কেউ না বুঝলে এখনো বলতে পারেন। হ্যাঁ অ্যাসাইনমেন্টও স্যার ওয়ার্ডে করছি, প্রবলেম হবে? না না কোনো প্রবলেম নেই, আপনি ওয়ার্ডে করেন, হাতে লিখে স্ক্যান করেন, কোনো সমস্যা নেই, আমি বুঝতে পারলেই হলো। স্যার আমি ওল্ড ব্যাচের স্যার, একটু পরে জয়েন করছিলাম, ওল্ড ব্যাচের। ওকে নো প্রবলেম, বলেন। স্যার আমি ওই কিভাবে এটা আপনাকে পাঠাবো স্যার একটু জানতে চাই। না আমাকে পাঠাতে হবে না, আপনারা সিআর এর মেইলে পাঠাবেন। জি স্যার ধন্যবাদ। সিআর এর মেইলে পাঠাবেন। সিআর 50-60 জন যতজনের আছে সবগুলোকে একটা ফোল্ডারে করে জিপ করে আমাকে পাঠিয়ে দিবেন। ওকে জি স্যার, থ্যাংক ইউ। এবং অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কিন্তু একই কথা, অ্যাসাইনমেন্ট 1 এন্ড 2 কিন্তু একটা ফাইলে দিবেন, আলাদা আলাদা ফাইল করতে যাবেন না, তাহলে আপনার কখনো মিস হয়ে যেতে পারে, হারা যেতে পারে। সো একটা ফাইলে দিবেন। দিতে হবে হ্যাঁ কভার পেজ, কভার পেজ দিতে পারেন, খুব সুন্দর হলো, বাট নট ম্যান্ডেটরি। এটা আসলে তাদের ইচ্ছা রিপোর্টগুলো তারা হচ্ছে দিবেন আর কি, এমনিতে শুধু ফাইলের নেমটা আপনাদের রুল দিয়ে দিলে হবে। 19 যেমন আমার রুটটা 19-070 এইভাবে করে দিয়ে দিবেন, যেভাবে আপনারা এখানে নামকরণ করছেন ঠিক তেমন ভাবেই দিবেন। হ্যাঁ তো ঠিক আছে স্যার স্যার আমাদের স্যার অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন স্যার 2টা, স্যার ওটা সম্পর্কে স্যার হালকা যদি স্যার একটু সবাইকে বলে দিতেন। অ্যাসাইনমেন্ট তো হচ্ছে আমি কিন্তু খুবই সিম্পল অ্যাসাইনমেন্ট দিছি, আমি জটিল কিছু দেই নাই। তো অ্যাসাইনমেন্টের ব্যাপারগুলো হচ্ছে যে আপনাদের ডেডলাইন আসলে আমি একটা বলছিলাম যে এই 9 তারিখের মধ্যে, না 9 বা 10 তারিখ, আপনার যদি দেরি হয় বাড়াই নিয়েছিলাম 15 তারিখ পর্যন্ত, গত 15 তারিখ পর্যন্ত। ইয়েস, 15 তারিখের মধ্যে আপনারা সবাই দিয়ে দিবেন এই আর কি। আর এটা অ্যাসাইনমেন্ট কোনো জটিল কিছু না, অ্যাসাইনমেন্ট গুলো স্যার জাস্ট দুইটাই স্যার সিম্পল। অ্যাসাইনমেন্ট ল্যাব রিপোর্ট দুইটাই স্যার 15 তারিখে। না আমি অ্যাসাইনমেন্টের ইয়েটা দিছি ডেডলাইন, আর ল্যাব রিপোর্টটা তো আজকে যেহেতু অনেকে করলো, ল্যাব রিপোর্ট আপনারা আর কয়েকদিন পরে দিতে পারেন, সমস্যা নেই। তবে অবশ্যই আপনাদের হ্যাঁ আপনাদের যে ক্লাস শিডিউল যখন শেষ হবে তার আগে দিতে হবে, এরপরে দেওয়ার কোনো সুযোগ নেই। স্যার ল্যাব স্যার ক্লাস রিপোর্টটা শিডিউল স্যার 22 তারিখে স্যার শেষ স্যার আমাদের অনুষ্ঠান। 22 তারিখ শেষ, তো এর আগেই দিবেন, কারণ আমি এর আগের মধ্যে আমাকে দেখা যাবে যে এটার মার্কস গুলো রেডি করতে হবে, রেডি করে দেখা যাবে যে আপনাদের অ্যাসাইনমেন্টের মার্কস এর জন্য আপনার শীট চাওয়া হবে, সেখানে আমাকে ফিল আপ করে দিতে হবে। তো যদি আপনারা তখন এর মধ্যে দিতে না পারেন তখন আমি নিজেই একটা ঝামেলা পড়ে যাব। স্যার আসলে স্যার 22 তারিখ বলতে স্যার আসলে স্যার আমাদের অন্যান্য সাবজেক্টে 22 তারিখে শেষ হয়ে গেছে স্যার, আপনার ক্লাস স্যার এর আগেও স্যার শেষ হয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার আপনার ক্লাস স্যার এই স্যার আর 26 তারিখে শেষ হয়ে গেছে স্যার, ত্রিপুরি ক্লাস গত বছরের 26 তারিখ। আচ্ছা আচ্ছা, তো এখন তাহলে স্যার আসলে আমরা স্যার 22 তারিখের আগেই দেই স্যার। স্যার আমাদের অফিসিয়ালি একটু স্যার সব দেরি করা সাবজেক্টের যাবে না? স্যার অফিসিয়ালি সব সাবজেক্টের ক্লাস স্যার 22 তারিখে শেষ হবে স্যার। হ্যাঁ কারণ এটা হচ্ছে কি ল্যাব রিপোর্টের জন্য একটা মানে নির্দিষ্ট টাইম দিলে আমাদের জন্য সুবিধা হবে। না ল্যাব রিপোর্টের জন্য আমার মনে হয় 20 তারিখই ঠিক আছে, কারণ কারণ পরে দেখা গেল 22 তারিখের মধ্যে আমাকে এটার মার্কস যদি পাঠাইতে হয় তাহলে তো আমাকে এটা দেখতে হবে, ল্যাব রিপোর্ট অনেকের রিপোর্ট দেখে আমাকে সেটা ইভালুয়েশন করতে হবে, সময় লাগবে আমার। তো আপনারা কাইন্ডলি 20 তারিখের মধ্যে সবাই দিয়ে দিবেন, আর অ্যাসাইনমেন্ট হচ্ছে 15 তারিখ, ঠিক আছে? ঠিক আছে ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। তো ঠিক আছে, আশা করি আপনারা করতে পারছেন। তো তো ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।